সৈকত হাবিব লেখালেখির শুরু ৯০-এর দশকে, কবিতা দিয়ে যাত্রা শুরু। লিখেছেন প্রবন্ধ, সম্পাদনা করেছেন অনেকগুলো গ্রন্থ। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হাসান আজিজুল হকের রচনাবলী, ৭ খণ্ডের এই রচনাবলী সম্পাদনা করেছেন তিনি। পেশাগত জীবনে এখন প্রকাশক, তার আগে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন বিভিন্ন পত্রিকায়, দেশের নামি দামি সবগুলো পত্রিকায় তিনি কাজ করেছেন। আমরা আজকে কথা বলবো সৈকত হাবিবের সঙ্গে তার সাহিত্য জীবন নিয়ে, আমাদের সময় নিয়ে, আমাদের সময়ের উদযাপন, বিষাদ, গ্লানি নিয়ে আজকের কথাবার্তা হবে সৈকত হাবিবের সঙ্গে। আজকের কথা দরবারে সুলতান। তো এই যে লেখা, কবিতা কবিতা খেলা, তারপর হলো লেখা খেলা, আপনি মূলত কবি ও প্রাবন্ধিক এরকমভাবে সবাই আপনাকে জানে, সবাই মানে সারা বিশ্ব বা সারা দেশে অত মানুষ জানে। নির্দিষ্ট পড়ুয়া লোক যারা, তাদের মধ্যে একটা বড় অংশ জানে। সেই সূত্রে যে পরিচয়, কবি ও প্রাবন্ধিক পরিচয়, এটা কতদিন হলো আপনি লেখা লিখতেন? লেখালেখি যদি একদম সূচনা থেকে বলি তাহলে তো প্রায় 40 বছর হয়ে গেল, আর প্রকাশের দিক থেকে 30 বছর তো হয়েছেই। আচ্ছা, বইপত্র লেখালেখি নিয়মিত, এটা 35 হয়েছে। তো এই 30 বছরের মধ্যে অর্জন বিসর্জন কিভাবে দেখবেন? অর্জন আসলে খুব সামান্য, কারণ হচ্ছে যে আমার কবিতার বই মাত্র 3টা, আর প্রবন্ধের বই 2টা। এছাড়া আমি ওই যে 2টা একটু গবেষণামূলক সম্পাদনা 2টা কাজ করলাম। একটা হলো বনলতা সেন 60 বছরের পাঠ, বুদ্ধিজীবী ইতিহাস, ঐতিহ্য ও অনুসন্ধান। এটা আর হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের বিশিষ্ট প্রকৃতিবিদ দ্বিজেন শর্মাকে একটা সংবর্ধনা দিয়েছিলাম তার 85তম জন্মদিনে। তাকে নিয়ে একটা স্মারক গ্রন্থ, সম্মাননা গ্রন্থ করেছিলাম। এটার সম্পাদক আমি, আমার সঙ্গে ছিলেন মোকাররম হোসেন, আর ছোটোখাটো 2-1টা কাজ। হ্যাঁ, তো ফলে আমি বলবো যে মানে আমার যেই স্পিড বা আমার যত কাজ করার কথা ছিল, আমি আসলে তার হয়তো 20% করেছি। আচ্ছা সৈকত, আমি একটা বিষয় বলি যে আমরা যে এই যে আপনি করে কথা বলছি, এটাতে আমার মনে হচ্ছে যে আমাদের আসলে কথার মধ্যে কোথায় যেন একটা বাড়ি খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা তো আসলে বাস্তবে তুমি সম্পর্কের হ্যাঁ, মধ্যে তুমি থাকি। আমার আমার ভাই, মনে হয় আমার যে বন্ধু। সেভাবে কথাটা আমরা চালিয়ে যাই, তাহলে সহজ না, হবে। হ্যাঁ, আমিও ভাবলাম যে আবার ফরমাল করতে হবে কিনা। যে কথাটা বলছিলাম যে এই কবিতা, সাহিত্য, প্রবন্ধ, এইগুলোর মধ্যে যে 30 বছরের যাপন বা 40 বছরের যাপন, এই যাপনের মধ্য দিয়ে অর্জন বিসর্জনের জায়গাগুলো আমরা চিনতে চাচ্ছিলাম। এবং আমি একটা ব্যাপার খেয়াল করেছি, যারা আমাদের এখানে সাহিত্য চর্চা করে, বিশেষ করে লেখালেখির সঙ্গে থাকে, তাদের আসলে অর্জনের চেয়ে বিসর্জন অনেক বেশি হয়। বাহ, দারুণ। এবং বাস্তবত যে ঘটনাটা ঘটে এখানে, সেটা হচ্ছে যে আমরা জীবনের অনেক কিছু তো হারাই, সেই সঙ্গে শেষ পর্যন্ত গিয়ে আমরা দেখি অধিকাংশের ক্ষেত্রে যে লেখাটাকেও আমরা হারাই। বাহ, কি অর্থে দারুণ, হারাই? দারুণ। যে এই যে তোমার দেখা যাক যে তোমার 3টা কবিতার বই, আর ওই অর্থে সম্পাদনা আছে কয়েকটা, এর মধ্যে 2টা প্রবন্ধের বই আছে। তো 30 বছরে কিন্তু এটা খুব বেশি না। আমরা যদি না, বাইরের কোনো একটা দেশের, এমনকি বাইরের আমাদের চেয়ে দস্যু গরিব দেশের কথাও চিন্তা করি, সেই দেশের লোকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে তাদের এই 30 বছরের জার্নিতে ফুল, ফল, শস্য আরো অনেক বেশি ফলে। সেজন্য এইটা আমাদের এখানে কেন হয় না? এইটার সংকটটা কোথায় আসে? না, আমি কিন্তু আগেই তোমাকে বলেছি যে আমি যা করার কথা তার 20% মাত্র করেছি। মুশকিল হলো যে আমরা হলাম তৃতীয় বিশ্বের বাসিন্দা, তারপরে আবার বাংলাদেশ, যেখানে ধরো মানে মননশীলতার চর্চা আসলে খুবই দরিদ্র, পাঠক কম, পঠন পাঠনের চর্চা, এমনকি লেখকরাও পড়াশোনা খুব বেশি করে আমার এটা মনে হয় না। বরং আমাদের এখানে সবাই মনে করে যে হ্যাঁ, সব আল্লাহর হস্তে নাজিল হবে, তারপর নামাবে, অথবা একটা কিছু প্রোডাক্ট করবে। তো একটা সমাজে তো চর্চা থাকতে হবে, কারণ লেখককে তো আর হাওয়া খেয়ে বাঁচবে না, তাকে তো রুজির প্রশ্ন আছে, তার জীবনযাপনের প্রশ্ন আছে। সবাই তো আর আমলা, সবাই তো আর সেনা কর্মকর্তা বা বড় অফিসার হবে না, এনজিওর হবে না। তো কি হয় যে তার যে অর্থনৈতিক টানাপোড়েন, সিংহভাগ, আবার অনেকে লেখালেখি করবে বলে তারা কোনো উচ্চাকাঙ্ক্ষাকে ত্যাগ করে, তুমি যেটা একটু আগে বলেছো। তো ফলে হয় কি যে তার এক ধরনের কেবলমাত্র মানে ছাড়তেই হয়, মানে
অপ্রাপ্তিকেই তাকে মানে নিয়ত হিসাবে বরণ করতে হতো। এটার তো একটা গ্লানি আছে। যদি তুমি বিবাহ করো, তোমার যদি সন্তান হয়, তোমার পরিবার যদি নিডি হয়, তোমাকে তো একটা সিংহভাগ অংশ কিন্তু এখানে ব্যয় করতে হয়। কারণ মাসে শেষে তোমাকে মানে আয় রোজগার বা রুটি রুজির ব্যবস্থা করতে হবে। তখন হয় কি যে ওই প্রেরণাটাও না আস্তে আস্তে মরে যায়। কারণ তুমি তো বই বই লিখে তো তুমি রয়্যালিটি পাও না, কয় টাকা পাবে? পত্রিকাগুলো তোমাকে কোনো সম্মানই যায় না। শুধু কি প্রেরণাই মরে, চেতনাও তো মরে যায়। আমি অনেকবার লক্ষ্য করেছি যে অনেক লোক বাস্তব জীবনে সে খুব ড্যাশিং ছিল। ড্যাশিং বলতে এই অর্থে বোঝাচ্ছি যে কবিতা লিখতো, একটা বুহেমিয়ান জীবনযাপন করতো, ভবঘুরের মতো চলাফেরা করতো, যা ইচ্ছা তা করার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল। উদ্দীপনা ছিল তার মধ্যে। কিন্তু একটা বয়সের পরে গিয়ে দেখি আমরা যেটাকে বলি যে নেতিয়ে যাওয়া, পুতিয়ে যাওয়া বলি যেটাকে, হ্যাঁ? সেরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়, হ্যাঁ? সে আর তার যে সে স্বতঃস্ফূর্ত সে ছিল, সেটাকে সে ধরে রাখতে পারে না। ওই যে সুমনের একটা গান আছে না, আমাকে নয় আমার আপোষ কিনছো তুমি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে কি যে শেষ পর্যন্ত তো আসলে আমাদেরকে নানা রকমের মানে স্লেভারি, হ্যাঁ, বা দাসত্বের মধ্যে তো নিমজ্জিত হতে হয়। ফলে ওই ডেশিং কেন, জীবন রাখতেই তো কষ্ট হয়ে যায়। তখন আর ওই ভাবটা তো থাকে না। তখন মনে হয় যে হ্যাঁ, যে কোনো রকম বেঁচে থাকা, আচ্ছা এটাও বোধহয় অনেক বড় কাজ। কারণ জীবন তো মহান। আমরা যে অবস্থায় বাঁচি না কেন, জীবনের যে পিপাসা, জীবনের যে জীবন ইটসেলফ যেই ভাইব বহন করে, যেই শক্তি বহন করে, যেই মানে মহাবৃত্তীয় চৈতন্য বহন করে, এটা তো তখন কি হয়, যখন মনে হচ্ছে সব কিছু ছেড়ে চুড়ে হলো, আচ্ছা কেবল বাঁচি। হ্যাঁ, এটা তো নিয়তির মতো হয়ে যায়। আসলে কি করবে সে? যেমন আমার নিজের কথাই আমরা বলতে আমরা পারি। এইখানেই থাকি। আমরা মন্দিরে ছিলাম, হ্যাঁ? রমনা মন্দিরে। কিন্তু দেখা গেল যে আসলে এখানে আলোটা এত অল্প, হ্যাঁ? যে আসলে আমাদের কথা চালানো যাবে, চলবে। কিন্তু তুমি যেটা বলছিলে যে আমরা তো আসলে এখন ক্যামেরার অধীনে আছি, ক্যামেরার প্রভুত্বের অধীনে আছি। যে কারণে আসলে এইখান থেকেও আমরা আরেকটু আলোকিত জায়গায় যাব কথাবার্তাটা চালানোর জন্য। তো এই যে ধূমপান কবি হিসেবে কত বছর হলো? সেটাও তো প্রায় 30 বছর হয়ে গেল। 30 বছরও হয়ে গেল। কখনো ছাড়তে ইচ্ছে করে নাই? বহুবার। তারপর? তারপর হ্যাঁ, আমি একটা ছোটদের একটা গল্প বলি। সেটা হলো, আমার মা জানতেন না আমি সিগারেট খাই। তো আমার এক মামা, উনি দেখছে যে আমি গোপনে সিগারেট খাই। তো আমি তখন বড় হয়ে গেছি, তখন আমার বয়স 25 বছর তো হয়েছেই। তো আমি ঢাকায় কাজ করি। তো আমার মাকে আমার মামা বলার পরে আম্মা আমাকে একটা চিঠি পাঠাইলো। শুনেছি তোমার কিছু বদভ্যাস হয়েছে, হ্যাঁ, যদি বদভ্যাস না ছাড়তে পারো তাহলে তোমার বাড়িতে আসার দরকার নাই। তো আম্মার কথা শুনে আমি 3 দিন সিগারেট খাওয়া ছাড়লাম। কিন্তু চতুর্থ দিনে যে মুশকিলটা হলো যে যেখানে আমি অন্য সময় খাইতাম 5-7টা, একদিনে 20টা সিগারেট খেয়ে ফেললাম। মানে আমি কিন্তু মানে সিগারেট খাই না, হ্যাঁ? আচ্ছা। এটা তোমাকে দেখানোর জন্য বা এই যে একটা এনভায়রনমেন্ট আনার জন্য তো কিন্তু এরকম খাচ্ছি, হ্যাঁ? এরকম বহু অ্যাটেম্প যেমন আমি নিয়েছি। ধরে রাখছি, টানতেছি না, হ্যাঁ? তো কিন্তু না টানলে আবার খারাপ দেখা যাবে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, তোমার এই বিনয়কে আমরা নিলাম। আরেকটা মজার গল্প বলি। এভাবেই তো দোয়া চাই। আমাদের একজন সাংবাদিক আছেন, হুম। জাহিদ রেজা নূর। উনি শহীদ সিরাজউদ্দৌলা হোসেনের ছেলে। হ্যাঁ, হ্যাঁ। তো জাহিদ ভাই এরকম, আমরা প্রথম আলোর ইয়েতে ওই করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যে সিগারেট খেতাম। তো উনি কয়দিন পর পর বলতো, এই আমাকে আর সিগারেট সাধবি না। হ্যাঁ, সিগারেট সাধ, আমি সিগারেট ছেড়ে দিয়েছি। তারপরে একটু পরে একটু যেত। হ্যাঁ, তো এরকমভাবে বহুবার ছেড়েছি এবং গ্রহণ করেছি। তবে ছাড়াটা আসলে দরকার, কারণ সিগারেট কোনো ভালো জিনিস আচ্ছা, না। ভালো কথা। ওই যে আমরা যখন ওই দিক থেকে আসছিলাম, হ্যাঁ? তখন হাসান আজিজুল হকের কথা কি যেন একটা বলছিলেন, আমাদের যে প্রখ্যাত কথা সাহিত্যিক ছিলেন হ্যাঁ হাসান আজিজুল হ্যাঁ, হক। ওই তার কি একটা সম্পাদনার কথা আপনি বলছিলেন। এটা কি? এটা কোনটা? হলো, আমি হাসান আজিজুল হক রচনাবলী সম্পাদনা করেছি। এটা হলো 7 খণ্ডে। তো রচনাবলীটার বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে কি হয় যে কতগুলো লেখা মলাটবন্দি করে একটা লামসাম ভূমিকা দিয়ে এটা রচনা। কিন্তু আমি যেটা করেছি প্রত্যেকটা বিষয় ধরে, যেমন প্রথম 2 খণ্ডে হলো ওভারঅল হাসান আজিজুল হক, পরের 3 খণ্ড হচ্ছে তার ছোট গল্প, ডিটেল আলোচনা, এবং এই যাবৎ তাকে নিয়ে যত আলোচনা হয়েছে, যত সময়, এগুলোকেও ইনক্লুড করে। আচ্ছা, তারপরে হলো প্রবন্ধের উপরে, উপন্যাসের উপরে, তার আত্মজীবন, অন্যান্য, মানে এইভাবে ডিটেইলিং করে এমনভাবে রচনাবলীটা আমি করেছি, সম্পাদনা করার চেষ্টা করেছি, যাতে কোনো গবেষক যদি ভবিষ্যতে হাসান আজিজুল হক নিয়ে কাজ করতে যান,
তিনি যেন এখান থেকে অন্তত 70-80 ভাগ নিতে পারেন এবং পরিশিষ্ট 7 খণ্ড, এত বড় কাজ, অনেক বড় কাজ। এবং পরিশিষ্টে আবার যেটা করা হয়েছে যে সমস্ত বইয়ের প্রকাশ তথ্য কেবল না, এই বই নিয়ে যদি কোনো রিভিউ হয়েছিল আমরা পেয়েছি, কোনো তথ্য এক্সট্রা যুক্ত করা, সেটাও যুক্ত করেছি। মানে একটা রচনাবলী, এটা তো একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। একটা রচনাবলী মানে হচ্ছে যে ওই লেখকের একটা কমপ্লিট কাজ। তো আমরা চেষ্টা করেছি যে এরকম একটা কমপ্লিটনেস আনার জন্য আর কি, এবং এটা খুব প্রশংসিত হয়েছে। এবং আমি সৌভাগ্যবান যে হাসান আজিজুলের মতো এত বড় একজন মহান লেখক, উনি আমার উপরে পূর্ণ আস্থা রেখেছিলেন। এটা কি ওনার জীবদ্দশায় কাজ শুরু ওনার হয়েছিল? জীবদ্দশায় প্রথম খণ্ডটা কমপ্লিট হয়েছিল, এবং এটা নিয়ে একটা মজার গল্প আছে। প্রথম খণ্ড যখন প্রকাশক তাকে পাঠান, তখন উনি এটার ভূমিকা এবং আমার এই প্ল্যানিং দেখে, কারণ আমি সম্পাদনা কিভাবে করেছি, বানানটিতে কি কি ফর্মুলা অনুসরণ করেছি, এগুলো সব ডিটেল দেওয়ার পরে তাকে নিয়ে একটা ওভারঅল ভূমিকা দিয়েছি প্রায় 40 পৃষ্ঠার। তো উনি এটা পেয়ে এত আনন্দিত, উনি আমাকে ফোন করে বললেন, সৈকত তুমি এটা কি করেছো, তুমি তো আমাকে মকডালে উঠিয়ে দিয়েছো, আমি নামবো কি করে? তো আমি আবার সঙ্গে সঙ্গে মজা করলাম, হাসান ভাই খুব মজার মানুষ, তাহলে আমাদের হাসান ভাই আপনাকে নামতে বলছে কি, তাহলে আমি কি করবো? হাসান আজিজুল হক সম্পর্কে একটা আমি প্রসঙ্গ একটু শেষ করে নাই। তো বললো যে আমি মকডাল থেকে নামবো কি করে? তো আমি বললাম যে আপনার নামতে হবে কেন? আমি তাহলে কি করবো? আমি বললাম যে আপনাকে একটা বড় বেলুন পাঠিয়ে দেবো, ওই বেলুনে আপনি মহাকাশে উড়ে। এটা প্রসঙ্গ, সেই জায়গাটাই আমরা যাই যে এখনকার যে সাহিত্য পরিস্থিতি বা পরিমণ্ডল বাংলাদেশে, সেটা কেমন লাগছে আপনার কাছে বা কেমন বোধ করছেন? মানে আমি বলবো যে খুবই অস্বস্তিকর এবং অসহনীয়। কেন? কারণ লেখকরা নিজেদের সমসাময়িক লেখকরা সমকালীন লেখকদেরকে পড়ে না, তারা তাদেরকে নিয়ে কথা বলে না। প্রত্যেকেই মনে হচ্ছে যে এক একজন 2-3টা নোবেল পাওয়ার যোগ্য কাজ করেছে, তাদেরকে কেউ পুষতেছে না। কারণ হচ্ছে যে তার তো কোনো নাই, মানে এই যে মানে প্রবল আমিত্ব, মানে যেটাকে নার্সিসিজমের চূড়ান্ত বলা যায়, যে আমাদেরকে কেউ পোছে না। আমাদের 300 কপি বই বিক্রি হইতে 10 বছর লাগে, হয়তো হয়ও না, কিন্তু আমরা নিজেদেরকে এক একজন নোবেল লরিয়েট মনে করি। এবং আমরা আমি তোমার খবর জানি না, তুমি আমার খবর জানো না, তুমি আমার লেখা পড়ো না, আমি তোমার লেখা পড়ি না, কিন্তু প্রত্যেকে তো আমরা। এইটা কোন জেনারেশন থেকে শুরু হলো আপনার? এইটা তো আমার মনে হয় যে মোটামুটি 80s থেকেই বোধহয় শুরু হয়ে গেছে। হ্যাঁ, 70-এ বোধহয় এটা ছিল না, 80s থেকে 90s-এ এটা প্রবল আকার ধারণ করেছে। এবং আমি সবসময় একটা কথা বলি, আমি বলি যে বাংলাদেশ হচ্ছে একটা পুকুর, আর ঢাকা হচ্ছে একটা কুয়ো। এখানে আমরা অনেকগুলো ব্যাঙ ঘ্যাঙর করছি, আর আমরা মনে করি যে আমরা সমুদ্রে আছি। হ্যাঁ, এবং আমাদের কুপমণ্ডুকতা এবং আমাদের ছোট লোকই, আমাদের নীচতা এবং আমাদের ইত্রামও, আমি সজ্ঞানে বলছি, এটা একদম মাত্রা ছাড়া হয়ে গেছে। এবং আমাদের সাহিত্যের লোকদেরকে আমি খুব বেদনার সঙ্গে লক্ষ্য করি যে তারা হলো কালচারের লোক, কিন্তু এরা সব অনেক বেশি আনকালচার্ড, এবং আর এত প্রচারমুখিতা। হ্যাঁ, এত প্রচারমুখিতা, ফেসবুক দেখলে তোমার মনে হবে বিশ্ব জয় করে ফেলছে একটা ভালো লেখা, এবং লেখা উৎপাদনের আগেই ফেসবুকে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং লেখার চেয়ে তার বিজ্ঞাপনের পরিমাণ বাড়ছে। মানে এই যে একটা আমিময়ত্ব, মানে একটা বিকারগ্রস্ত আমিত্ব, বা একটা অসুস্থ নার্সিসিজম। তুমি কি একটা ব্যাপার কি লক্ষ্য করেছো যে আমরা যখন হলো গত 15-17 বছর আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা সেটার মধ্যে ছিলাম, সেখানে থাকার সময় আমরা দেখেছি যে লোকটা আসলে আওয়ামী লীগ করছে না, তার আসলে সংস্কৃতি, সাহিত্য এসব কোনো পরিমণ্ডলেই তার কোনো জায়গা নাই। অর্থাৎ সংস্কৃতি চর্চার যে বিভিন্ন পরিসর থাকে, সেই পরিসরগুলোতে আমরা বেছে বেছে দেখলাম যাদের হলো আওয়ামী সংযোগ আছে তাদেরকেই প্রায়োরিটাইজড করা হচ্ছে। ঠিক এখন এসে আমরা ঠিক আবার উল্টো আরেকটা জিনিস দেখছি। একদম, সেটা হচ্ছে যে যাদের হলো এক ধরনের মানে নিখাদ সাহিত্য সংস্কৃতি চর্চার আকাঙ্ক্ষা আছে, তাদেরকেও আবার অ্যাভয়েড করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে ব্যাপারটা, এটা বাংলাদেশে আর কতদিন চলবে? আচ্ছা, আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলি। মানে সাহিত্য দিয়ে সাহিত্যকে মূল্যায়ন করা নয়, আমি একটু সংস্কৃতি দিয়ে বা সঙ্গীত দিয়ে বা শিল্পকলা দিয়ে একজন আর্টিস্টকে, একজন সাহিত্যিককে মূল্যায়ন করা নয়, তাকে তার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করার জায়গা। একটু রাজনৈতিকভাবে যাই, যে 90-এর গণ আন্দোলন, হ্যাঁ, হলো দীর্ঘ স্বৈরশাসনের পরে। আমরা ভাবলাম যে আমরা তো এলদোরাদো, আমরা তো স্বর্ণের দেশ পেয়ে গেছি। কিন্তু আমরা কি দেখলাম বাস্তবে? দেখলাম যে বণিকরা রাজনীতিবিদ হয়ে গেল, বণিক, হ্যাঁ,
অবসরপ্রাপ্ত আমলা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, মানে বণিকত্ব আর কি। মানে বণিকরা হয়ে গেল রাজনীতি এবং রাজনীতিবিদরা হয়ে গেল বণিক। এবং আমাদের কপাল কিন্তু চিরকালের জন্য পুড়ল এই কারণে, কারণ হচ্ছে রাজনীতি যাদের করার কথা তারা কিন্তু আর থাকলো না। হ্যাঁ, হয়ে গেল বণিকি, হয়ে গেল মানে আমলাতান্ত্রিক, হয়ে গেল অন্য অন্য মানে অভিজাতদের আরেকটা নিউ পাকিস্তান আমার মতো আরেকটা অভিজাত ক্লাব গঠিত হলো সংসদীয় রাজনীতিতে। তো ফলে কি হয়েছে, এবং একটা জিনিস তুমি লক্ষ্য করবা যে 90 পর্যন্ত কিন্তু অনেক লোক স্বতন্ত্রভাবে এমপি দাঁড়িয়ে পাশ করতো। হ্যাঁ, যে স্বতন্ত্র একটা ব্যক্তি ভালো, উনি কিন্তু এমপি নির্বাচিত হতেন। কিন্তু আমরা এরপর থেকে দেখলাম যে দলগুলো, আমাদের দুইটা প্রধান ক্ষমতাসীন দল, তারাই হচ্ছে জয় পরাজয়, স্বতন্ত্র প্রার্থী নাই বললেই চলে। তার মানে কি, রাজনীতিটা পুরোপুরি পার্টিজান হয়ে গেল, এবং তারা কিন্তু এক ধরনের মানে একদলীয় শাসনের মতো সবকিছু তারা দখল করে নিল। তখন তারা সংখ্যাগরিষ্ঠ, ফলে সংসদে বলো, রাজনীতিতে বলো, প্রশাসনে বলো। এটার প্রভাব আসলে সংস্কৃতিতে কিভাবে পড়লো? হ্যাঁ, আমি ওই জায়গাতেই যাচ্ছি, যে তার ফলে কি দাঁড়ালো, এবং এবং সবাই মনে করলো, যারা যেই দলের সমর্থক বা যেই দলের সুবিধা, তারা মনে করলো যে আমি যদি ওই দলের পদলেহী হই, আমি যে লেহন করে, তাহলে আমি সুবিধা পাবো। ফলে বিএনপির সময়ে, হ্যাঁ, বিএনপি জামায়াতের লোকরা প্রায়োরিটি পাইলো তারা বিভিন্ন জায়গায়, আবার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগেররা। এবং আরেকটা ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে যে আমাদের লেখকরা কেন যেন লেখক না হয়ে দলের লেখক হয়ে গেল। হ্যাঁ, তুমি আমি কোনো দল করি না, ফলে আমরা কিন্তু চিরকালই কর্নার, আমাদের কিন্তু কোনো জায়গা নাই। তুমি খেয়াল করে দেখবা, কেউ লেখা চাইলে আমরা দিই, আমরা কিন্তু নিজেদের লেখা দিতে চাই না। তো দাঁড়িয়েছে কি, যখন নাকি এরকম দলতন্ত্র সব কিছুকে কুক্ষিগত করে, বণিকতন্ত্র সব কিছুকে কুক্ষিগত করে, তখন চিন্তা, সংস্কৃতি এগুলো এক ধরনের ওই ওই বলয়ের মধ্যে ঢুকে পড়ে, ওই হেজিমনির মধ্যে ঢুকে পড়ে। এবং এই ঢুকে পড়ার ফলে যেটা হয়, যে তখন কোঠারি তৈরি হয়। যেটা তুমি বললা যে এখন যেমন আওয়ামী লীগ বিএনপি কেউ নাই, এখন নতুন, এখন কিন্তু আরেক কোঠারি চলছে, এবং তাদের হোক বা না হোক, তারা কি মানে কি অসামান্য দান বাংলা সাহিত্যে দিচ্ছে জানি না, কিন্তু তাদের প্রতাপে কিন্তু প্রধান। সেখানেও কিন্তু আমি তুমি, হ্যাঁ, কোনো দলের লোক নই বলে কিন্তু আমাদের কোনো পাত্তা নাই। আচ্ছা, সেটা পাত্তা না পাত্তার চেয়েও বড় কথা হচ্ছে যে এখন আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে কি তোমার মানে এক ধরনের সংস্কৃতির ক্ষেত্রে শূন্যতা বোধ হচ্ছে? অর্থাৎ আমি আরো স্পষ্ট করে বলি, যেমন এই যে দলীয়করণের জায়গা, সেটা থেকে আমরা দেখলাম যে গত 15 বছরে আমাদের এখানকার যে কালচারাল অর্গানাইজেশনগুলো ছিল, তাদের মধ্যে অধিকাংশই আসলে একটা সময়ে আওয়ামী লীগের যে সংঘ বা আওয়ামী লীগের যে প্রভাব, সঙ্গ, এটার মধ্যে ঢুকে গিয়েছিল কোনোভাবে। এবং যখন এই যে জুলাইয়ের ঘটনাবলী আমরা দেখলাম, সেটার পরে এসে যা হলো যে ওই ধরনের কোনো কালচারাল অর্গানাইজেশনকে আমরা আর সামনে পাচ্ছি না। আবার অন্য কোনো ধরনের কালচারাল অর্গানাইজেশনকে যেগুলোকে আমরা পাচ্ছি, তাদের অনেকে কিন্তু আসলে একটু প্রতিক্রিয়াশীল জায়গা থেকে আচরণ করছে, যেটা আসলে সাংস্কৃতিক সংগঠনের জায়গা থেকে খুব একটা মানানসই না। তো এই শূন্যতাটা কিভাবে পূরণ করা যায় বাংলাদেশে? তুমি কি কখনো ভেবেছো? হ্যাঁ, প্রথম সমস্যাটা হলো যে সংস্কৃতি কিন্তু কোনো বায়বীয় ব্যাপার না। সংস্কৃতি কিন্তু তোমার নৃতত্ত্ব, তোমার ভূগোল, তোমার তোমার যে মানে বেড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা, এগুলোর মধ্যে দিয়ে তৈরি হয়। তো আমাদের দুর্ভাগ্য হলো যে গত 50 বছর ধরে আমাদের শিক্ষা এবং সংস্কৃতিকে কেবল রেপ করা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শিক্ষা ব্যবস্থা এত ইত্রামও পৃথিবীর কোনো দেশে হয় নাই। যখন যে সরকার তার মতো করে শিক্ষা ইতিহাস বানানো, বানানো, এবং কি হয়েছে, স্কুল মাঠগুলো দখল হয়ে গেছে, কোনো খেলা নাই, কোনো সাংস্কৃতিক প্রতিযোগিতা নাই। মানে একটা একটা ধরো যে একটা 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 শিশু যে ওইভাবে গড়ে উঠবে, হ্যাঁ, সেটার কোনো প্রসেস নাই। খালি জিপিএ 5 পাইতে হবে, খালি ক্লাসে ফার্স্ট হইতে হবে। মানে কালচারকে তো ভেতর থেকে নার্সিং করতে হয়, এবং এটা এটা তাকে তাকে জেনেটিক্যালিও বহন করতে হয়, এবং এটা প্র্যাকটিস করে বিকাশ করতে হয়। কিন্তু আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে সরকারগুলো শিক্ষা ব্যবস্থা ইচ্ছা মতো করেছে, এবং এরশাদের আমল থেকে স্কুল মাঠগুলো চলে গেল, সাংস্কৃতিক প্রোগ্রামগুলো চলে গেল, এবং সংস্কৃতি যে একটা জাতির আত্মা, সংস্কৃতি দিয়েই যে একটা জাতির মান নির্ণীত হয়, সেই জায়গাটা আমরা কখনো গুরুত্ব দেই না। এবং আমরা সবসময় দলতন্ত্র করছি, আমরা ওই অমুক ব্যক্তির জন্মদিন পালন করছি, অমুকের পূজা করেছি, অমুকের জন্য ইয়ে করেছি। আমরা কিন্তু সংস্কৃতি বলে যাকে বলে চর্চা, সেই সংস্কৃতি চর্চা কিন্তু আমরা কখনো করি নাই। তো করার ফলে, না করার ফলে
এই যে যেটুকু যেটুকু ছিল সেটা একদম তলানিতে ঠেকেছে। এখন সমাধান কি? সমাধান হচ্ছে এই যে শিক্ষা ব্যবস্থা, আমি মনে করি প্রধান শিক্ষা ব্যবস্থা বদলাতে হবে। একটা শিশুকে হ্যাঁ কেবলমাত্র জিপিএ আর ওই যে নাম্বারের মানে মানে একটা গণিতের একটা সংখ্যা না বানিয়ে তাকে একটা কেবলমাত্র অর্থনৈতিক প্রাণী এবং হ্যাঁ সে কেবল অর্থনৈতিক এগুলো না বানিয়ে তাকে মানুষ বানাতে হবে। এবং মানুষ বানাতে হলে শিক্ষার সঙ্গে সংস্কৃতির একটি মেলবন্ধন ভেতর থেকে করতে হবে, যাতে একটা শিশু ছোটবেলা থেকে যেন বেড়ে উঠতে পারে। এবং পরিবারগুলোকেই চর্চা করতে হবে, কারণ এই চর্চা না করলে আমরা ভবিষ্যতে আরও খুবই বাজে জিনিসের দিকে চলে যাবে, যেটার চেহারা আমরা এখনই দেখতে পাচ্ছি। কারণ আমাদের জুলাই বিপ্লবের যে স্বপ্ন আমরা দেখলাম, হ্যাঁ বাস্তব কি হচ্ছে, আমাদের সব কিছু কিন্তু উলটপালট হয়ে গেছে এবং আরও নামছে। এটা কিন্তু খুবই ট্র্যাজেডি একটা জাতির জন্য, খুবই দুর্ভাগ্যজনক। এই যে বাংলাদেশ, চারদিকে বিপুল হতাশা। তুমি শিক্ষা ব্যবস্থার কথা বলছিলে, আমি সংস্কৃতির কথা বলছিলাম। তো এই হতাশার মধ্যে তোমার একটি কবিতা আছে, একটু আশাবাদ আছে, যেটাতে যে আশ্চর্য রোদ। এই কবিতাটি আমরা একটু শুনি। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে বিপ্লব তো চিরকালই জীবিত থাকে, যদিও বারবার ব্যর্থ হয়, কিন্তু বিপ্লব থাকবেই এবং বিপ্লব থাকেও। তো এটার একটা আশ্চর্য প্রতীক বলে আমি মনে করি, এবং এই জন্য আমি এই কবিতাটা পড়তে চাই। এটার নাম হচ্ছে আশ্চর্য রোদ। আশ্চর্য রোদ আসে মাঝে মাঝে পৃথিবীতে, তুমি সেই রোদ তোমার অপেক্ষায় পৃথিবী জেগে জেগে থাকে। মৃত্যুর স্বপ্নহীন, কিন্তু স্বপ্ন মৃত্যুহীন, তাই পৃথিবী আজও তোমার স্বপ্নের দিকে হাঁটে। একদিন আসবেই তিমির বিনাশী দিন, যারা এই স্বপ্ন গেঁথে চলে দিগে দিগন্তরে, তারা নিহত হয়, অনাহারে অবিচারে মরে। সে তো কেবলই শরীর নশ্বর, মেশে ছায়ু ধুলায়। যতই নিহত হোক তোমার শরীর, পুঁজির পেন্টির ভেতরেও তোমার স্বপ্ন জাগে অন্তহীন। যদিও এখন আধার দিকে দিকে ক্রমপ্রসারমান, আমাদের বিকেলগুলো তবু স্বপ্ন বয়ে চলে, আমাদের রক্তে আজও তোমার ঘ্রাণ বয়ে চলি। আজ কিংবা আগামীকাল অথবা পরশু আধার হনন হবে কোনো না কোনো একদিন, তাই অনেক অগণন জন্ম হয় প্রতিদিন। বাহ বাহ বাহ। কিন্তু আমার জানার বিষয় হচ্ছে, আমরা তো কথাবার্তার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেই জায়গা থেকে আমি জানতে চাইব যে আমাদের বেশ কয়েকটা বাংলা আছে এখন। একটা তো বাংলাদেশ বাংলা, আরেকটা আমরা পাবো যে পশ্চিমবঙ্গ, বা পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা আছে, আসাম আছে, সেখানেও বাংলা ভাষাভাষী আছে। আর ভূখণ্ডহীন বাংলা আছে, বলতে পারি নিউ ইয়র্কে আছে, লন্ডনে আছে, বলছি ভূখণ্ডহীন বাংলা। তো সেই যে এত বিস্তৃত বঙ্গ, এই বিস্তৃত বঙ্গের মধ্যে গত 30 বছর ধরে তুমি কবিতা চর্চা করছো। সেই কবিতার মধ্যে সেই যে সাহিত্য চর্চা, প্রবন্ধ চর্চা, এর মধ্যে কাদেরকে তুমি উল্লেখযোগ্য লেখক বলে মনে করো? এবং এখনকার সময়ের একদম অনতি তরুণ যে, তাকে সহ আমি হিসাবটা বলতে চাই। ওই নামটা তো আসলে অনেক লম্বা হয়ে যায়। লম্বা হোক, আমি তো শত নাম বলতে পারবো। হ্যাঁ, না তোমার কাছে ইন্সপায়ারিং কারণ না, ধরো আমি মনে করি যে বাংলার মানে এই বঙ্গের সবচেয়ে স্মার্ট কবিটি হচ্ছেন আহসান হাবিব প্রথম, আর সবচেয়ে মহৎ কবিটি হচ্ছেন 27 বছরে মরে যাওয়া আবুল হাসান। আচ্ছা, সৈয়দ শামসুল হক বিপুল, সৈয়দ আলিউল্লাহ তুলনারহিত, উনি আরেক পথিকৃৎ। আচ্ছা, এখানে আখতারুজ্জামান ইলিয়াস, এখানে হাসান আজিজুল হক, শওকত আলী, মাহমুদুল হক, তারপর শহীদুল জহির, সবই তো 60 ও 70। হ্যাঁ, না আমি নাম চলে গেছি। আচ্ছা, যদি এরপরে আমি আসি তাহলে মামুন হুসাইন, জাকির তালুকদার, হ্যাঁ, তারপরে একেবারে এই যে তরুণরা লিখছেন, এই যে কিছুদিন আগে বগুড়ায় আমার সঙ্গে পুরস্কার পেলেন। আচ্ছা, কবিদের মধ্যে যেমন আমি বলবো যে শামসুর রহমান আল মাহমুদ, শহীদ কাদরি, হ্যাঁ, তারপরে আমাদের একেবারে তরুণতম সৌম্য সালেক, আমাদের পরবর্তী জেনারেশন, হ্যাঁ, সোহেল হাসান গালিব, এরকম অনেক নাম, মানে বলতে গেলে আসলে আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু আমি বলতে অনেক নাম। এটা সবই এই বঙ্গের হলো, এর বঙ্গের বাইরে আমরা যেটা বলছিলাম। আচ্ছা, পুরো বাংলাবঙ্গ বা ত্রিপুরা, আসাম, বা ভূখণ্ডহীন যে বাংলা, লন্ডন, নিউ ইয়র্ক, অন্য কোথাও, অন্য কোনোখানে, সেসব জায়গায় কারা আছেন?
এখন যদিও তারা এখান থেকেই গিয়েছেন অথবা পশ্চিমবঙ্গ থেকেই গিয়েছেন, এরকমই ব্যাপার আছে। না, যেমন এখন প্রবাসে থাকেন তিনজন আমার অত্যন্ত প্রিয় কবি 80 এবং 90-এর, যেমন সুব্রত সেন, গোমেজ, মাসুদ খান, মজনু শাহ। আমি তাদেরকে খুব বড় কবি মনে করি। আচ্ছা, তারপরে নিউ ইয়র্কে আছেন হাসান আল আবদুল্লাহ, উনি কাজ করছেন। তারপরে আছেন হলো মুজিবিরম, খুব অন্য ধারার কাজ করছেন। পশ্চিমবঙ্গে এখন শঙ্খ ঘোষ আমার খুব আত্মার মানুষ, অলক্রমী দাশগুপ্ত মহাপণ্ডিত। হ্যাঁ, তারপরে একেবারে যদি কাছাকাছি সময়ে ধরি, শ্রীজাত ভালো করছে, জয় গোস্বামী তো কথাই নাই। তারপরে আমি কি বলবো, যে আমি বললে তো অনেক নাম, আমি নামগুলো মনে আসতেছে না আমার। হ্যাঁ, তারপরে একদম কথা সাহিত্যে খুব চমৎকার কাজ করতেছেন একেবারে নজরুলকে নিয়ে একটা কাজ করলেন, নামটা কেন মনে পড়ছে না, খুবই অপরাধ লাগছে। আচ্ছা, তারপরে হ্যাঁ, আর আগের গুলো বললে তো আর কোনো শেষ হবে না। হ্যাঁ, শ্যামল গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, তারপরে সুবিমল মিশ্র, তারপর নরেন্দ্রনাথ মিত্র, কমল কুমার, তারপরে রাজনগরের লেখক অমিয় ভূষণ, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মানে আমাকে যদি তুমি নাম বলতে বলো, আমি নাম বলতে বলি, আমি বলেছি না, আমি অন্তত মানে আমি খুব অপরাধী যে আমি যেসব লেখক তোমার সাথে রিলেট করে, তোমাকে ভাবায়, তোমাকে তাড়ায়, তোমাকে অনুপ্রাণিত করে, এই মানে নতুন ভাবে মনে হয় যে আরে এর লেখাটা পড়ে তো আমি চমৎকৃত হলাম, এরকম ভাবে তো কেউ ভাবেনি, হ্যাঁ, এরকম ভাবে তো আমাকে কেউ ভাবায়নি। ওই জায়গাটার কথা যদি ওইভাবে হয় তাহলে আসলে বলবো যে মানে সাহিত্য তো একটা পরম্পরা, এবং আমরা প্রতিটি পূর্বজ লেখকই পরবর্তী লেখকের জন্য কোনো না কোনো ছাপ রেখে যান। তো আমি যদি বাংলা ভাষা, আমি অন্তত 500 নাম আমাকে উল্লেখ করতে হবে যে যারা কোনো না কোনো আমাকে ছাপ রেখেছেন। মানে আমরা কম পড়ি বলে, কম জানি বলে আমরা অনেককে উড়িয়ে দেই, কিন্তু তা না। হয়তো কোনো একজন কবি, যেমন আমাদের একজন কবি আছেন, এখন ওনার নাম কেউ জানে না হয়তো, যে ওনার আশরাফ আহমদ। হ্যাঁ, তার সম্বন্ধে একটা ছোট্ট লাইন আমাকে সেই মানে বাচ্চা বয়সে ক্লিক করেছিল, বালিকা জানে না কতদূর হেঁটে গেলে সে আর ফিরে যেতে পারে না। এই যে মাত্র একটা লাইন। কিংবা এই যে হেলাল হাফিজের, হ্যাঁ, যে নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না, মাত্র 2টি লাইন। মানে যদি খুব মানে কবিতা, মানে কবিতা মানে কি, মানে এটা তো একটা কি কবিতা, মানে একটা মানে কবিতার প্রধান কাজ কি? হ্যাঁ, সর্বনিম্ন শব্দে সর্বোচ্চ প্রকাশ করা। তো এটা হলো কবিতার অন্যতম শব্দ। অবশ্যই তো সেই ক্ষেত্রে এটা অভিঘাত তৈরি করে, হ্যাঁ, এবং সর্বনিম্ন শব্দে সর্বোচ্চ, এবং অর্থের ব্যাপ্তি ছড়িয়ে যায়। একটা শব্দের ব্যাপ্তি, একটা চিত্রকল্পের ব্যাপ্তি, ওটা মানে মহাবিশ্বে ছড়িয়ে যাবে। তো এই যে নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না, এটার যে অন্তর্গত দোতনা, হ্যাঁ, যে নিউটন, তুমি যে এই উপকরণটি, তুমি একটা বোমা বস্তু মানুষ বোঝো না, মানে তুমি নিজে ফিল করো যে এত সামান্য কথা, এত তুচ্ছ কথা। দুইটা বিষয় জানতে চাইবো একদম শেষের দিকে, সেটা হচ্ছে যে লেখালেখির জায়গা থেকে তোমার আত্মশ্লাঘার জায়গা কোনটা, আর লেখালেখির জায়গা থেকে তোমার গ্লানির জায়গা কোনটা? সত্যি কথা বলতে আত্মশ্লাঘা আমার ওইভাবে আসলে নাই। কারণ হচ্ছে যে আমি যখন কোনো একটা লেখা লিখতে পারি, যে এটা লেখাটা হয়েছে বলে মনে হয়, তখন আমি একটা তুরীয় আনন্দ বোধ করি। এবং এটাকে আমি ঠিক সঙ্গম না, বরং হ্যাঁ, যে যৌন আনন্দ তো মানুষ আনন্দ, বরং সন্তানকে তুমি যখন খুব উষ্ণতার সঙ্গে জড়িয়ে ধরলে যে আনন্দটা হয়, বাৎসল্য, যে আনন্দ, যে একটা অন্যরকম একটা আত্মিক জিনিস হয়, আমি সেটা ফিল করি। এটা ঠিক শ্লাঘা বললে ঠিক হবে না। আর গ্লানি হচ্ছে যে আমি এবং আমার যারা যৎসামান্য পাঠক বন্ধু, আমার ভক্তকুল আছে, তারা মনে করে যে আমি নিজের উপর খুবই অবিচার করেছি। আছে সামান্য, তো তারা মনে করে আর কি, তারা মনে করে যে আমি আমার উপরে খুবই অবিচার করেছি। অনেক গুণী মানুষরাও, অনেক বড় বড় লেখকরা, এবং মানে অনেক যারা আমাকে ভালোবাসেন অনেক বড়, তারাও বলে যে আমি আমার নিজের উপর খুবই অবিচার করেছি, আমার এত কম কাজ, এটা নাকি আমি নাকি অপরাধ করেছি জাতির প্রতি এবং তাদের প্রতি। এটা গ্লানি যে আসলে আরো অনেক কাজ আমার করার কথা। বা আমি আসলেই যে পরিকল্পনা করে রাখছিলাম জীবনে, দেখলাম যে এখন আমার বয়স 53 বছর, আমি আর কি বা করতে পারবো, আমি তো মাত্র 20% করেছি, 80% তো রয়েই গেছে। অনেক লেখক তো 50 বছর বয়সে লেখাই শুরু করেছে।
হ্যাঁ, কিন্তু ওইটাই যেমন নীরজ সি চৌধুরী তার একটা সময় লেখা শুরু করেছে, ইংরেজিতে যে লেখাজোখা শুরুর জায়গাটা সেটা তো 50-এর পর। হ্যাঁ তারপরে হোসে সারামাগো বা এরকম হ্যাঁ, উনি তো অনেক পরে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তুমি যে আবার নতুন করে শুরু করতে পারো, না, আমরা সেটা আশা করছি। না, সেটা হয়তো আবার একটা নতুন স্টার্টিং হবে, না, কিন্তু নিউ স্টার্ট। হ্যাঁ, কিন্তু ঘটনা হলো যে ইতিমধ্যে যা হারিয়ে ফেলেছি পরমায়ু, হ্যাঁ, এমন মানব জমিন আমি হারিয়ে ফেলেছি, এটা তো আসলে একটা গ্লানি, বলো, যে আমার তো তাহলে আমি কেন এত কিছু সঞ্চয় করলাম জীবনে, এত বই পড়লাম, এত কিছু সঞ্চয় করলাম, এত অভিজ্ঞতা নিলাম, আমি তো আসলে সুবিচারটা করতে পারিনি। ফলে এই অপরাধ এবং এই গ্লানি আমাকে করে, এবং যারা অনুভব করে যে আমি অবিচার করেছি, আমি সঠিকভাবে করি নাই, আমি তাদের কাছে হ্যাঁ ক্ষমা চাই, যে আপনারা আমাকে ক্ষমা করে দিন যে আমি আপনাদের আকাঙ্ক্ষা পূর্ণ করতে ধন্যবাদ পারি। সৈকত হাবিব, তোমাকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। আমরা নানান জায়গায় ঘুরে ঘুরে কিছু কিছু কথা বলার চেষ্টা করলাম, সত্যি সত্যি মানে খুব নিজেদেরকে আসলে খুঁজে পাওয়ারও চেষ্টা করলাম অনেক। একদমই তাই।